এত বড় একটা অভ্যুত্থান প্রায় 1500 মানুষ শহীদ হয়েছে, এটা তো শুধুমাত্র একটা নির্বাচনের জন্য হয়নি, এটা হচ্ছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য হয়েছে। আন্দোলনের ক্রেডিট ভাগাভাগি না করে সবাই একসাথে ঐক্যবদ্ধ কাজ করলে আমাদের সংস্কার বলেন, দেশের উন্নয়ন বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন সবকিছু সহজ। প্রত্যেকটা হল থেকে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এসব ভাঙ্গনকে ভাঙি, সৃষ্টিকে গড়ি, সুন্দরের কানে কানে বলি এই দ্রোহ আমার। একদল স্বপ্নবাজ তরুণ যারা পৃথিবী বদলে দিতে চেয়েছিল, যারা দেশের সর্বোপরি কাঠামো বদলে দিতে চেয়েছিল, বৈষম্য দূর করতে চেয়েছিল একটি বিশাল সমাজ ব্যবস্থা থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নুরুল ইসলাম নাহিদ আজকে আমাদের সাথে যুক্ত আছেন। জুলাই বিপ্লবের গল্পে আমরা তার সাথে সরাসরি যুক্ত হব। এই যে এই বিপ্লবে আপনার অংশগ্রহণ কিভাবে ছিল, আপনি কিভাবে এই বিপ্লবের মধ্যে জড়িয়ে গেলেন? কোটা পুনর্বহাল করা চলবে না, এই স্লোগান দিয়ে আমরা একটি বিক্ষোভ মিছিল বের করেছিলাম। এটির মাধ্যমে মূলত কোটা আন্দোলন 24-এর যে কোটা আন্দোলন শুরু হয়, যেটি পরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয় এবং শেষ পর্যন্ত এসে শেখ হাসিনার পদক্ষেপে বাধ্য হয়। আর সেদিনের প্রোগ্রামে যে অর্গানাইজার ছিল তাদের মধ্যে ছিল নাহিদ ভাই, আসিফ ভাই, সাজিদ ভাই, হাসনাত ভাই, বাকের ভাই, কাদের ভাই, এরকম অনেকে ছিল। সবাই মোটামুটি সবাই সিনিয়রই ছিল। জুনিয়রদের মধ্যে আমি ছিলাম, তারপর শুভ ছিল, সাকিব ছিল, এরকম জুনিয়রদের মধ্যে আমরা ছিলাম আর কি। এভাবে আমার আন্দোলন জয়েন হওয়া। আচ্ছা, আন্দোলনের কথাই যখন আছিলাম, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনেক রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে। অনেক সময় যখন বিজয় মিছিলটা নিয়ে আপনারা বের হয়েছিলেন, তখন অনেক স্মৃতি আছে। এই পুরো আন্দোলন জুড়ে আপনার কোনো বিশেষ স্মৃতি আছে যেটা আমাদের দর্শকের উদ্দেশ্যে আমি যদি শেয়ার করতে চান? হ্যাঁ, ধন্যবাদ। আমি যে বিশেষ স্মৃতি হিসেবে বলি, আমি যেদিন আমরা জানি তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা, প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা ও চীন সফর থেকে আসছিল বাংলাদেশে, এসে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিল। ভাষণেও বলছিল ওই কোটার সুবিধা কি মুক্তিযুদ্ধ সন্তানরা না পেয়ে রাজাকারের বাচ্চারা পাবে কিনা, মানে আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করেছিল। তার প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে এর প্রতিক্রিয়া দেখাইছিল। প্রত্যেকটা হল থেকে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল ছিল ছাত্রলীগের ঘাঁটি, যেখানে ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতা যে পোস্ট করে সেখানে একটা রিয়েক্ট দিলেও তাকে ছাত্রলীগ নির্যাতন করতো, এরকম একটা পরিস্থিতি ছিল। সে জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকটি হল থেকে কী করেছিল, তুমি কে আমি কে, রাজাকার বলে স্লোগান দিয়েছিল শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে। তো আমি তো তখন হলে ছিলাম না, আমি হল থেকে বের হয়ে গেছিলাম ওই নির্যাতনের কারণে। তো আমরা ছিলাম আসিফ ভাই, বাকের ভাই, কাদের ভাই সহ আমরা একটা মেসে ছিলাম। তো মেসে থাকা অবস্থায় আমরা এটা লক্ষ্য করেছি, একটা প্রতিক্রিয়া জ্বর উঠেছি। তো আমরা আসিফ ভাইয়ের সহ বাকি যারা সিনিয়র ছিল তারা সবাই বসে সিদ্ধান্ত নিয়েছিল এই প্রতিক্রিয়াকে আমরা কাজে লেগে আন্দোলন আমরা বৃহৎ আকারে নিয়ে যেতে পারি। তো এটা প্ল্যানিং করে আমরা বাসা থেকে বের হয়ে যাই। মেস থেকে আমাদের বাসায়, আমরা যেহেতু প্রতিনিয়ত আন্দোলন করতাম, আমাদের বাসায় হ্যান্ডমাইক ছিল, হ্যান্ডমাইক, পতাকা, বিভিন্ন ব্যানার সবসময় থাকতো আমাদের বাসায়। তো হ্যান্ডমাইক ছিল, হ্যান্ডমাইক নিয়ে বের হয়ে গেছি। বের হয়ে আমরা ওই হলপাড়ায় ঢুকেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়াটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ রাস্তার জন্য। হলপাড়ায় যাই, হলপাড়ায় গিয়ে আমরা 71 হলের সামনে থেকে প্রথম 71 হলের সামনে যাই। সেখান থেকে আমরা শিক্ষার্থীদের ডাকি, হ্যান্ডমাইকের মাধ্যমে আসেন আপনারা রাজপথে নেমে আসুন। তো সেখানে আমাদের যে বর্তমান উপদেষ্টা আসিফ ভাই, তিনি এখানে হামলা শিকার হয়েছিল, ছাত্রলীগের হামলা শিকার হয়েছিল। পরবর্তী শিক্ষার্থীরা সবাই প্রতিরোধ করে ছাত্রলীগকে আমরা দাওয়া করি এখানে। তো এইভাবে আস্তে আস্তে আমরা প্রত্যেক হলের গেটে গিয়ে শিক্ষার্থীদের আহ্বান জানাই। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছি এবং আমরা একটা বড় একটা মিছিল নিয়ে হলপাড়া দিয়ে, মহসিন হল দিয়ে, রহমান হল দিয়ে এসে বিসি চত্বরে আসি। তখন এসে দেখি রুকিয়া হল, শামসুন নহর হল, ওরা মেয়েদের হল, ওরা 10টায় বন্ধ হয়ে যায়। 10টার পর মেয়েদের হল খোলা থাকে না। ওটা সময়টা 11টার দিকে মেয়েরা হলের তালা ভেঙে হল থেকে বের হয়ে গেছে। মানে আমি প্রায় 10 থেকে 20,000 শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হঠাৎ একটা গণঅভ্যুত্থানের মতো অবস্থা হয়ে গেছে। এখানে আমার বিশেষ স্মৃতি হচ্ছে, সেদিন আমি আন্দোলন এসেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় লোগোওয়ালা আমার ডিপার্টমেন্টের একটা টি শার্ট পরে, যেটা বলতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একটা গর্বের একটা বিষয়। কিন্তু সেদিন এটা হয়ে গেছিল আমাদের হুমকির বিষয়। কারণ আমি থাকতাম সানকারপুলে, আন্দোলন ছিল শহীদ মিনার থেকে সানকারপুলে ধরেন 10 মিনিটের রাস্তা।
ছাত্রলীগেরা ক্যাম্পাসে ঢুকে নেয়, কিন্তু ওই নাজিমুদ্দিন রুট যে রুটে আমরা যাব এখানে হচ্ছে ওরা অবস্থান নিয়েছিল। এখানে হচ্ছে ওরা খুব মানে আগুন জ্বালাই দিয়ে সব কিছু একেবারে মানে আগে ধোয়া সব কিছু ইয়ে করে ফেলছে। ওইখানে যাওয়ার সময় কেউ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোলা শার্ট পরা দেখছে, সাথে সাথে তার উপর তারা পিটেছে, তার উপর হামলা করছে। আমি সহ আমার 3 বন্ধু, আমি তাসিফ এবং হচ্ছে শুভ্র, আমরাও বাসার দিকে যাচ্ছিলাম। আমরা তো জানি না ওরা এটা কাজ করতেছি। গিয়ে দেখি ওইখানে সবাই ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোওয়ালা কাকে পাইলেই পিটাচ্ছি, এরকম একটা অবস্থা। মানে যে লোগো ছিল একসময় গর্বের বিষয়, সেটা হয়ে গেছে এখন মানে আতঙ্কের বিষয়। সেদিন আমরা এমনও ঘটনা শুনেছি, মানে অনেক জায়গায় ডাবি লোগো এবং ডাবি শিক্ষার্থী পেলে তাদের গ্রেপ্তার করছে, মারছে এরকম। তো এখানে আমরা রোডে ঢুকছি, ঢুকার পর দেখে এই অবস্থা। কোনো মতে আল্লাহ তালা বাঁচাইছে, সেদিন আমি হামলা শিখে যেতে পারতাম। কোনো মতে বেসে ওখান থেকে আমরা বেসে ফিরে হচ্ছে আমরা হচ্ছে আমি হচ্ছে সেদিন ছিলাম আজিমপুরে ছিলাম আমার এক বন্ধুর বাসায়। এই যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আন্দোলন ভাগাভাগির বিষয়টা, এটা আপনি কিভাবে দেখেন, কিংবা তাদের অংশগ্রহণ আসলে ভাগ করে এক পর্যায়ে নিয়ে যাওয়ার মতো ছিল কিনা? না, আসলে এটা তো শুরুর দিকে কোনো রাজনৈতিক আন্দোলনই ছিল না। এটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, যেখানে হচ্ছে যারা মূলত চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা হচ্ছে মাঠে নেমেছিল একটা যৌক্তিক আন্দোলনের বিরুদ্ধে। তো এখানে এটা রাজনৈতিক আন্দোলন তো কখনোই ছিলই না, এটা হচ্ছে ছাত্রদের আন্দোলন। তো এখানে আস্তে আস্তে যেহেতু এটা 14, 15, 16, 17, 18 এটা খুব গুরুত্বপূর্ণ একটা সময় ছিল। সর্বশেষ 18 তারিখ সারা দেশে প্রায় 80 জন মতো আন্দোলনে মারা গেছিল। তো এর প্রেক্ষিতে এটা ফেসিলিটি বিরোধী আন্দোলনে চলে যায়, এবং ওদিকে চলে যাওয়ার পর সকল রাজনৈতিক আস্তে আস্তে আমাদের সাথে কি হয়, জয়েন হয়। বিএনপি, জামাত থেকে সবাই আন্দোলনে ছিল, এবং সারা দেশের আপামর ছাত্র জনতা সবাই ছিল। তো তবে নেতৃত্বে ছিল ছাত্ররা, যেখানে হচ্ছে বড় একটা অংশ ছিল হচ্ছে ছাত্র শক্তি, গণতান্ত্রিক ছাত্র শক্তি বিরাট একটা অংশ ছিল। তারপর হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের ছিল, পরিষদের ছিল, তারপর শিবিরের ছিল। এটা তখন একটা গুপ্ত সংগঠনের মধ্যে ছিল, এখানে আসলে বলা যায় না কে সে ছিল, ওরাই ছিল। তারপর হচ্ছে এমন ছাত্রলীগের অনেকে ছিল, এই আন্দোলন ছিল। তো আর সাধারণ শিক্ষার্থীরও একটা বড় একটা অংশ ছিল। তো সব মিলে একটা হচ্ছে সকলের অংশগ্রহণে একটা আন্দোলন ছিল, কোনো রাজনৈতিক দলের মানে একক নেতৃত্বে আন্দোলনটা হয়নি। আচ্ছা, এখন ভাগাভাগি যে করে নেওয়াটা বিষয়টা, আপনি কি মনে করেন এই আন্দোলন যেভাবে এককভাবে সফল করেছে, দেশ গড়ার ক্ষেত্রে একক যদি সবাই একসাথে ভূমিকা রাখে, এই বিষয়টা বেশি সফলতা আনতে পারে, নাকি এই ভাগাভাগি করে একটা অংশ গিয়ে সংস্কারের বিষয়টা যেটা বারবার শোনাচ্ছিলাম আমরা, ওইদিকে আগালে বেশি ভালো? আপনার সংক্ষেপে একটু মন্তব্য জানতে চাইবে এই বিষয়ে। তো আমরা বারবার ইতিহাসে দেখেছি, যেমন 90-এর গণ অভ্যুত্থানে সবাই এক ছিল, একই কাতারে এসে আন্দোলন করছে একটা যৌক্তিক দাবির পক্ষে। কিন্তু আন্দোলন পরবর্তী সময় দেখে গেছে সেম বিভাজন হয়ে যায়, মানে দেশ গঠনের পর্যায়ে সবাই কি হয়ে যায়, বিভাজন হয়ে যায়। সেম আমরা 24 দেখতেছি। তো আমি মনে করি মানে আন্দোলনের ক্রেডিট ভাগাভাগি না করে সবাই একসাথে ঐক্যবদ্ধ কাজ করলে আমাদের সংস্কার বলেন, দেশের উন্নয়ন বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন সব কিছু সহজ হবে। আচ্ছা, আমরা আরেকটু যদি আপনার কাছে জানতে চাই, নতুন সংস্কারের দিকে আপনারা কাজ করছেন কিনা? এত বড় একটা অভ্যুত্থান, প্রায় 1500 মানুষ শহীদ হয়েছে, এটা তো শুধুমাত্র একটা নির্বাচনের জন্য হয়নি, এটা হচ্ছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য হয়েছে। তা আমরা মনে করি শুধু একটা নির্বাচন দিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব না, এর জন্য কিছু বৈপ্লবিক পরিবর্তন দরকার। বাংলাদেশের সংবিধানে কি করেছে, যারা যখন সরকারে আসে তারা তাদের ইচ্ছা মতো কি করেছে, এটা তাদের সুবিধার মতো এটাকে পরিবর্তন করছে, এবং তাদের অপকর্মকে বৈধতা দিচ্ছে বারবার। মানে এই সংবিধানই হচ্ছে ফ্যাসিস্ট তৈরির অন্যতম একটা কি উৎস। তো আমরা এই সংবিধান বাতিল চাই। বাতিল বলতে আমরা চাচ্ছি গণপরিষদের মাধ্যমে এটা কি করা যেতে পারে, নতুন সংবিধান বা সংস্কার যেটা বলেন করা যেতে পারে। তবে সংসদের মাধ্যমে নয়, কারণ সংসদের মাধ্যমে এটা যদি পরিবর্তন করে এটা আবার কি করতে পারে, সহজে পরিবর্তন করতে পারে। আমরা বলতেছি এটা গণপরিষদের মাধ্যমে করতে হবে। তারপর বিচার বিভাগ সংস্কার, আমরা দেখেছি যে কোনো অবৈধ নির্বাচন কি করেছে, সুপ্রিম কোর্ট কি দিয়েছে, বৈধতা দিয়েছে। অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওরা নির্বাচন আয়োজন করেছে, সুপ্রিম কোর্ট কি এটা বৈধ দিয়েছে। মানে সুপ্রিম কোর্টের কোনো কি ছিল না, এখানে স্বতন্ত্র একটা অবস্থান ছিল না। তা আমরা বিচার ব্যবস্থার সংস্কার চাই। তারপর প্রশাসনের সংস্কার চাই। প্রশাসন বলতে আমরা পুলিশ ব্যবস্থা দেখতে পাই, যখনই যে সরকারি এসেছে পুলিশকে তার লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে, আমরা এটারও সংস্কার চাই। এরকম বৃহৎ কিছু কাজের ক্ষেত্রে আমরা সংস্কারটা খুব গুরুত্বপূর্ণ মনে করছি। আপনারা একটা গভর্নর বডি একটা অংশের সাথে খুব সম্পৃক্ততা আপনাদের সকলের আছে, সেই অংশ থেকে যদি একটু প্রশ্ন করতে চাই, এই মুহূর্তে আপনাদের শেষ লক্ষ্য উদ্দেশ্য কি? জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে নতুন একটা ছাত্র সংগঠন জন্ম নিয়েছে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমরা সেটা নিয়ে আগাচ্ছি। এই অভ্যুত্থানের মাধ্যমে বড় একটা অংশ হচ্ছে রাজনৈতিক সচেতন হয়েছে, তারা এখন রাজনীতি আসতে চায়, কারণ বিরাট একটা সুযোগ। কারণ বর্তমানে একটা
একটা কৃষকের ছেলেও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আছে, একটা রিক্সা চালকের ছেলে চাইলে দেশের যে কোনো একটা গুরুত্বপূর্ণ যাওয়ার সুযোগ আছে, কারণ জুলাই অভ্যুত্থানে সেই শিকলটা তৈরি করে দিয়েছে বাংলাদেশের মানুষের জন্য। তো সেই কারণে বড় একটা অংশ হচ্ছে ছাত্র মানে রাজনীতির সাথে ইনভলভ হতে চাই। তো আমরা তাদেরকে আস্তে আস্তে গোছানোর চেষ্টা করতেছি আর আপনার কাছে শেষ প্রশ্নের দিকে আসি, একদম শেষ যদি একটা প্রশ্ন করি, দেশ ও দেশের মানুষের জন্য আপনার জায়গা থেকে বিশেষ কোনো বার্তা আছে কিনা? বিশেষ বার্তা যদি বলি, আমরা এই যে একটা ফেসিবাদ মুক্ত যে একটা নতুন বাংলাদেশ পেয়েছি, তা নিঃসন্দেহে আমরা যদি বলি জুলাই অভ্যুত্থানে শহীদ এবং যারা মৃত্যুকে আলিঙ্গন করেছে তাদের অবদানে, এবং সেই সাথে যারা রাজপথে মাঠে ছিল তাদের অবদানে। তো আমরা রাজনৈতিক স্বার্থের জন্য কখনো যাতে আমরা এই অভ্যুত্থান বা এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে এবং যারা রাজপথে অগ্রণী ভূমিকা রয়েছে তাদের যাতে বিতর্ক না করে, তাদের স্বার্থ যাতে আমরা বলে না যাই আর কি, তাদের যাতে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই। ধন্যবাদ নাহিদ আমাদের সাথে পুরো সময় যুক্ত থাকার জন্য। শুনছিলাম নাহিদের কাছে জুলাই বিপ্লবের গল্প, যে গল্পে তিনি স্বপ্ন দেখেন একটি নতুন বাংলাদেশ গড়ার, সকলের ঐক্য করে একটি নতুন স্বপ্ন বোনার। আমরাও চাই বাংলাদেশ একটি নতুন জায়গায় যাক এবং নতুনভাবে বাঁচার, মানুষকে স্বপ্ন দেখাক। আপনাদের সাথে জুলাই বিপ্লবের গল্পে যুক্ত ছিলাম আমি মুক্তাদিল জয়, পেন ওয়ান নিউজ।